আচ্ছা, আমার স্ক্রিন কে আচ্ছা, সবাইকে আসসালামু আলাইকুম। আমাকে আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যালো, আমার আহ, আমার কথা কি শোনা যাচ্ছে? কেউ কি শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ, শোনা যাচ্ছে। হুম হুম। আচ্ছা, ওকে। আজকে অনেক দিন পর আসলে আমাদের আর বাকি মনে হয় 3টে ক্লাস আছে। হ্যাঁ, তো আজকে আমরা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসের টি টেস্টটা দেখব। এবং আমি মানে গত ক্লাসে হচ্ছে হাইপোথেসিস টেস্টিং দেখিয়েছি, এবং হচ্ছে আমাদের মিন, মিডিয়াম, তারপরে হচ্ছে ভেরিয়ান্স। হ্যাঁ, তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এগুলো দেখিয়েছি। তো আজকে আমরা মূলত কথা বলবো হচ্ছে টি টেস্ট নিয়ে। ওয়ান টেইল টেস্ট, টু টেইল টেস্ট, ওয়ান স্যাম্পল টেস্ট, ডিপেন্ডেন্ট স্যাম্পল টেস্ট, হ্যাঁ, পিয়ার স্যাম্পল টি টেস্ট। তো এটা হচ্ছে টি টেস্ট নিয়ে কথা বলবো। আচ্ছা, কারো কোনো আইডিয়া আছে যে আসলে আমরা কেন টি টেস্ট করি বা কেন টি টেস্ট করতে হয় আমাদের? আমরা স্ট্যাটিস্টিক্সে আমরা কেন টি টেস্ট করি? কার কোনো আইডিয়া আছে? হ্যালো, is there any idea to talk about টি টেস্ট? ভাই দুইটা গ্রুপের মেইন ডিফারেন্স দেখার জন্য আসলে ঠিক টি টেস্ট করা হয়। দুইটা গ্রুপের গ্রুপের মেইন ডিফারেন্স মিন ডিফারেন্স করার জন্য টি টেস্ট করা হয়। তাহলে ওয়ান টেইল টেস্ট কি আর টু টেইল টেস্ট কি? কারো কোনো আইডিয়া আছে? আমরা বলি না যে টেইল টেস্ট, টেইল টেস্ট জিনিসটা কি? আচ্ছা, আমার আমার যদি স্যাম্পল সাইজ অনেক বেশি বড় হয়, সেক্ষেত্রে কি আমি টি টেস্ট করতে পারি কি করতে পারি না? উম, মানে ধরলাম আমার যে আমি মূলত 100 বছরের ডেটা নিয়ে কাজ করতেছি বা 50 বছরের ডেটা নিয়ে কাজ করতেছি, সেক্ষেত্রে কি আসলে আমি টি টেস্ট করতে পারবো কিনা? ভাই টি টেস্ট মনে হয় স্যাম্পল সাইজ 30-এর কম হইলে করা যাবে, আর যদি 30-এর বেশি হয় তাহলে তো এক টেস্ট করতে হবে। হুম হুম। কারো কোনো আইডিয়া আছে? স্যাম্পল সাইজ যদি ছোট হয় তাহলে আমরা কি টি টেস্ট করতে পারবো, আর যদি স্যাম্পল সাইজ বেশি হয় তাহলে কি আমরা টি টেস্ট করতে পারবো কিনা? টি টেস্ট আমরা মানে কখন করি, আসলে কি জন্য টি টেস্ট করতে হয় আমাদের? আচ্ছা, আরেকটা বিষয়, আমি আমি যে হাইপোথিসিস টেস্টিং করলাম, হ্যাঁ, তো হাইপোথিসিস টেস্টিং করার পর আমার যদি নাল হাইপোথিসিসটা অ্যাকসেপ্ট হয় তাহলে কি আমাকে টি টেস্ট করতে হবে কিনা? আমরা আসলে কখন টি টেস্ট করব? একটা মানে ফার্স্ট একজন কথা বললো যে টি টেস্ট করতে পারি আমাদের স্যাম্পল সাইজ যদি ছোট হয়, 30টা স্যাম্পল সাইজের যদি ছোট হয়, কম হয়, তাহলে আমি আসলে টি টেস্ট করি, তাই তো? এখন আসো যে আমি যে টি টেস্ট করব, টি টেস্ট করার আগে আমাদের কি করতে হয়? মানে হাইপোথিসিসটা আমাদের প্রথমে করতে হয়, তাই তো? এখন হাইপোথিসিসের জন্য আমার যদি নাল হাইপোথিসিসটা অ্যাকসেপ্ট হয়, তখন কি আমি টি টেস্ট করব, না নাল হাইপোথিসিস রিজেক্ট হলে আমি টি টেস্ট করব? ইজ দেয়ার এনি আইডিয়া? হ্যালো? ভাই রিজেক্ট হলে নাল হাইপোথিসিস রিজেক্ট হলে আমি শুধু কেবলমাত্র টি টেস্ট করব, তাই তো? আচ্ছা, এখন হ্যাঁ, আমাদের একটা বই আমরা লিখছিলাম স্ট্যাটিস্টিক অ্যানালাইসিস নিয়ে। এই বইটা আমি আশা করি আপনারা সবাই ডাউনলোড করতে পারছেন। তো যদি না পারেন তাহলে আমাদের রিসার্চ সোসাইটির, ওকে, আমাদের রিসার্চ সোসাইটির ওয়েবসাইটে গেলেই ডাউনলোড করতে পারবেন। এটা কিন্তু স্ট্যাটিস্টিক্স নিয়ে কিন্তু একদম বিস্তারিত বলা আছে আর কি। হ্যাঁ, তো আশা করি আপনারা এটা ফাইন্ড করতে পারবেন। তো যদিও না পারেন তাহলে আমি এই পাবলিকেশনে যে আমাদের বুকে গেলে আপনারা দেখতে পারবেন আর কি। আমরা স্ট্যাটিস্টিক অ্যানালাইসিস নিয়ে রিসেন্ট একটা বই লিখছি আর কি, এটা স্ট্যাটিস্টিক্যাল ডেটা অ্যানালাইসিস উইথ ভিজুয়ালাইজেশন উইথ এসপিএসএস। বাট আমাদের কনসেপ্টটা হচ্ছে সেম, বাট এসপিএসএস, এক্সেল, পাইথন আপনি যেটাই ব্যবহার করেন না কেন, অ্যানালাইসিস একই আসবে। এগুলো হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট টুল। হ্যাঁ, আমি যদি ডাউনলোড লিঙ্কে ক্লিক করি তাহলে অলরেডি আমাদের বইটা 3000 মানুষ ডাউনলোড করে ফেলছে।
3000, মানে নভেম্বরের 21 তারিখে বইটা পাবলিশ করছি আমরা। তাহলে 1 মাসে প্রায় 3000 মানুষ এই বইটা ডাউনলোড করছে, 3000 মানুষ দেখছে বইটা। তো আপনারা চাইলে বইটা ডাউনলোড করতে পারেন। এখানে যে ডাউনলোড করবেন, করার পর আসলে আমি যে বিষয়গুলো নিয়ে কথা বলবো, আজকে মূলত কথা বলবো টি টেস্ট নিয়ে। তো টি টেস্ট সাধারণত আমরা দুইটা মিনকে যদি কম্পেয়ার করতে চাই, এখন মিন কেন কম্পেয়ার করতে হবে? এখন মিন কম্পেয়ার করার জন্য আমার প্রথম কাজ হচ্ছে আমাকে হাইপোথিসিস করতে হবে। হাইপোথিসিস কি? আমি আমার গত ক্লাসে বলেছি, হাইপোথিসিস বলতে আমি যদি মানে দুইটা ভেরিয়েবলের কোনো চেঞ্জ না থাকে, তাহলে আমি সেটাকে কি বলতে পারি? নাল হাইপোথিসিস না অল্টারনেটিভ হাইপোথিসিস? কারো কোনো আইডিয়া আছে? আমি গত ক্লাসে এক্সাম্পল দিয়েছিলাম যে ইভাপো ট্রান্সপিরেশন আর হচ্ছে ড্রাউডের মধ্যে সম্পর্ক। কারো কোনো ধারণা আছে? কারো মনে আছে? কেউ শেয়ার করতে পারবা? হ্যাঁ ভাইয়া, ওইটা নাল হাইপোথিসিস হবে যদি চেঞ্জ না হয়, আর যদি চেঞ্জ হয় তাহলে ওইটাকে আমরা অল্টারনেটিভ হাইপোথিসিস আচ্ছা, ধরবো। যদি অল্টারনেটিভ হাইপোথিসিস হয়, ঠিক ঠিক তখনই আমরা আসলে টি টেস্ট করব। আসলে টি টেস্টটা করার প্রয়োজন হবে অল্টারনেটিভ হাইপোথিসিস। এখন অল্টারনেটিভ হাইপোথিসিস যখন হবে, তখন আমরা বলতেছি যে ডিফারেন্স আছে। আমি যদি ইভাপো ট্রান্সপিরেশন আর হচ্ছে ড্রাউডের মধ্যে সম্পর্ক এক্স্যাক্টলি যদি বাড়ে, আর একটা বাড়বে, সিগনিফিক্যান্টলি বাড়তেছে, দুইটা এক জিনিস না। এখন যখন এক জিনিস না, তখন আমার কাছে আরো অনেক কোশ্চেন অ্যারাইজ করবে। এটা কি একদিকে মানে চেঞ্জ হবে না দুই দিকে চেঞ্জ হবে? আমরা সেটাকে ওয়ান টেইল টেস্ট বলি, টু টেইল টেস্ট বলি, তাই তো? মানে আমরা যখন কম্পেয়ার করব, মিন কম্পেয়ার করব, তাই তো? দুইটা ডিফারেন্ট ভেরিয়েবলের মধ্যে। এখন আমরা সাধারণত দুই ধরনের টেইল দেখতে পারি, একটা হচ্ছে ওয়ান টেইল টেস্ট আর একটা হচ্ছে টু টেইল টেস্ট। এখন ওয়ান টেইল টেস্ট সম্বন্ধে আমাদের জানতে হবে আগে। আচ্ছা, এখন ওয়ান টেইল টেস্ট কি? কার কোনো আইডিয়া আছে? আচ্ছা আচ্ছা, এর আগে ওয়ান টেইল টেস্টের আগে আমাদের জানতে হবে যে টেইল টেস্ট জিনিসটা কি। টেইল টেস্ট জিনিসটা বলতে আমি বলতেছি যে ওয়ান টেইল টেস্ট অথবা টু টেইল টেস্ট। এখন আমাদের যদি হাইপোথিসিসটা কারেক্ট হয়, মানে আমাদের নাল হাইপোথিসিসটা কারেক্ট হয়, তাহলে আমাদের এখানে পি ভ্যালুটা কত হবে? এই যে সরি, মানে এখানে টি ভ্যালুটা কত হবে? যদি আমাদের নাল হাইপোথিসিস যেটা কারেক্ট, যেটা বললাম, সেক্ষেত্রে টি ভ্যালু কত? কার কোন আইডিয়া? এই এই প্লট থেকে কি কেউ কিছু বুঝতে পারতেছো? আমাদের কিন্তু স্ট্যাটিস্টিক্সের প্রথম কথা হচ্ছে আমাদের আইডিয়া, এবং আমরা যে কনসেপ্ট নিয়ে কথা বলবো সেই কনসেপ্টটা আমাদের একদম বিস্তারিতভাবে জানতে হবে। না হলে কিন্তু আমি স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস কখন কোন টেস্টটা করবো, তখন আমি এটা কিন্তু বুঝবো না। আমাদের ডিস্ট্রিবিউশন অ্যানালাইসিসের ক্ষেত্রে ডাটাগুলো যদি ডিস্ট্রিবিউট আকারে থাকে, সাজানো থাকে, হ্যাঁ ওকে, একটার পর একটা থাকলো ডিস্ট্রিবিউট আকারে থাকে, সেক্ষেত্রে যদি আমি দেখি যে দুইটা ভেরিয়েবলের মধ্যে কোনো চেঞ্জ নাই, যদি নাল হাইপোথিসিসটা কারেক্ট হয়, সেক্ষেত্রে আমাদের টি ভ্যালুটা কত হবে? টি ভ্যালুর মান হবে কি? এই যে টি ভ্যালুটা 0, এবং এটা পিক, হোয়েন দ্য পিক অকার, তখন এটা পিক ভ্যালুটা 0 হবে। সেই ক্ষেত্রে আমাদের হাইপোথিসিস, আমাদের নাল হাইপোথিসিসটা কারেক্ট হবে। আর যদি না হয়, তাহলে অল্টারনেটিভ হাইপোথিসিস। এখন অল্টারনেটিভ হাইপোথিসিসটা কি? পজিটিভ না নেগেটিভ? ওয়ান টেইল একদিকে হেলে যাবে না দুই দিকে হেলে যাবে? এটাকে বলতেছি আমরা টেইল টেস্ট। এখন ওয়ান টেইল টেস্ট আমরা মূলত আমরা ক্যালকুলেশন করি যে আমরা যখন দুইটা ভেরিয়েবলের ক্ষেত্রে আমরা কম্পেয়ার করি, যে ভেরিয়েবল 1 এবং ভেরিয়েবল 2, এই দুইটার মধ্যে গ্রেটার দেন কোনটা, কোনটা বড়, কোনটা ছোট, সেই ক্ষেত্রে যদি আমি সিগনিফিক্যান্ট লেভেল যদি 0.05 এর থেকে কম হয়, আমি সেই ক্ষেত্রে সেটাকে ওয়ান টেইল টেস্ট বলতেছি। আর টু টেইল টেস্টের ক্ষেত্রে কারো কোনো আইডিয়া আছে টু টেইল টেস্টের জিনিসটা কি? ওয়ান টেইল টেস্টের ক্ষেত্রে এইটা, বা টু টেইল টেস্টের ক্ষেত্রে কি? কারো কোনো আইডিয়া? আচ্ছা ওকে, আমরা আমরা কোডে যাই। কোডে যে আসলে আমরা আরো আরো বিস্তারিতভাবে দেখব এই জিনিসগুলা। আচ্ছা, ওয়ান টাইল টেস্টের ক্ষেত্রে আমি বললাম যে আমাদের টি টেস্ট করতে হবে। টি টেস্টে যে এখানে বাংলায় সুন্দর করে আমি লিখে দিচ্ছি, কারো কোনো যদি বোঝার জিনিস থাকে তাহলে আপনারা এখানে দেখে নেবেন যে টি টেস্টের কথা বললাম, যে টি টেস্ট হচ্ছে এমন একটা পরিসংখ্যানিক পরীক্ষা, যেটা আমরা দুইটা ভ্যালুর মধ্যে আমি যদি মেইন চেঞ্জ বা গড় পরস্পরের তুলনা করি,
সেক্ষেত্রে আমরা টি টেস্ট ক্যালকুলেশন করি যখন অল্টারনেটিভ হাইপোথিসিসটা অ্যাকসেপ্ট হবে, যখন মাত্র নাল হাইপোথিসিস রিজেক্ট হবে ঠিক তখন মাত্রই আমরা টি টেস্ট করব। এবং স্যাম্পল সাইজ ছোট হতে হবে। এই যে একজন আগে বললো যে আমি টি টেস্ট কখন করব, যখন স্যাম্পল সাইজ 30-এর থেকে কম হবে সেই ক্ষেত্রে আমি টি টেস্ট করব। যদি না হয় তাহলে আমি এফ টেস্ট করবো বা অন্যান্য টেস্টগুলো আমরা করতে পারি। এবং নর্মালি ডাটাগুলো ডিস্ট্রিবিউট হতে হবে। এবং একটা এক্সাম্পলের ক্ষেত্রে আমি যদি দেখি যে বর্তমান এবং অতীত জলবায়ুর তথ্যের গড় তাপমাত্রা কি পরিবর্তন হয় কিনা, আমি যদি সেটা পরীক্ষা করতে চাই সেক্ষেত্রে আমি স্ট্যাটিস্টিক্যাল টি টেস্ট করতে পারি। এবং টি টেস্ট মূলত সাধারণত মানে গড় তাপমাত্রার তুলনা করবে এবং পি ভ্যালু, যেটা আমি বলতেছি যে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, যেটাকে পি ভ্যালু বলি, পি ভ্যালু 0.05 থেকে কম হবে। এবং তাহলেই আমি আসলে এই পার্থক্য দেখতে পারবো যে আসলে সিগনিফিক্যান্টলি এটা বাড়তেছে কিনা। এখন টেল টেস্টের ক্ষেত্রে কি, টেল টেস্ট মূলত আসলে দুইটা যে গড় আছে মানে এই গড় তুলনার যে দিক নির্দেশন ডিরেকশন পরীক্ষা করার ক্ষেত্রে। এখন কয় ধরনের পরীক্ষা হতে পারে, দুই ধরনের পরীক্ষা হতে পারে। একটা হচ্ছে ওয়ান টেল টেস্ট, এক পেশি পরীক্ষা, আর হচ্ছে টু টেল টেস্ট, দুই পেশি পরীক্ষা, যেটা বাংলায় আমি বলি। এখন শুধুমাত্র একদিকে যদি কোনো পার্থক্য অনুধাবন করতে পারি বা পরীক্ষা করে দেখি যে উচ্চতর কিনা বা নিম্নতর কিনা। আবার অন্য ক্ষেত্রে এবং উদাহরণ যদি দেই যে বর্তমান তাপমাত্রা অতীত তাপমাত্রার থেকে বেশি কিনা। আমি যদি বলি যে আমাদের রংপুরে এই 2020 সালে আমাদের টেম্পারেচার মানে 20 সালের আগে টেম্পারেচার কীরকম ছিল, যেটা আমি অতীত বলতে পারি, এবং ভবিষ্যৎ 2020 সালের পরে টেম্পারেচারটা কীরকম হবে, মিন টেম্পারেচার কীরকম হবে। আমি যদি সেরকম দেখি তাহলে আমি দেখব যে আসলে কোনটা উচ্চতর কোনটা নিম্নতর, কোনটা হায়ার কোনটা লেস, তাই তো? সেক্ষেত্রে আমি ওয়ান টেইল টেস্ট করব। এখন টু টেইল টেস্টের ক্ষেত্রে কি, আমরা দুই দিকে পার্থক্য আমরা দেখতে পারি যে বর্তমান তাপমাত্রার অতীত তাপমাত্রার থেকে কম না বেশি, মানে আমরা দুই দেখতেছি, কমও দেখতেছি এবং বেশি দেখতেছি। আর এই ক্ষেত্রে আমি ওয়ান টেইল টেস্টের ক্ষেত্রে শুধুমাত্র আমি বেশি দেখতেছি যে বর্তমান তাপমাত্রা অতীত তাপমাত্রার থেকে বেশি কিনা, শুধু এক দিক দেখতেছি আমি, সেই জন্য আমি এটা ওয়ান টেল টেস্ট বলতেছি। টু টেল টেস্টটা কি, সেক্ষেত্রে আমি দেখবো যে এটা বেশি বা কম, কম কিনা দেখবো, বেশি কিনা দেখবো। তাহলে দুই ক্ষেত্রে দেখবো, সেটাকে আমি টু টেল টেস্ট বলতে পারি। তা আমি বোঝার ক্ষেত্রে এরকম একদম বাংলা ভাষায় প্লেন ল্যাঙ্গুয়েজ আপনাদের লিখে দিচ্ছি, যখন স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসগুলো করবেন তখন আপনাদের সুবিধা হবে। এবং টি টেস্ট করার প্রয়োজনীয়তা কেন সেটাও বলছি সুন্দর করে, যে আমরা বিভিন্ন পরিবেশগত পরিবর্তন, বিশেষ করে যারা ক্লাইমেট সায়েন্স নিয়ে কাজ করেন সেক্ষেত্রে আমরা যখন জলবায়ু মডেলগুলো দেখি, সাধারণত টি টেস্ট করা হয় খুবই লিমিটেড ডেটা নিয়ে, যখন আপনার পপুলেশন বা স্যাম্পল সাইজ খুব ছোট হয় সেই ক্ষেত্রে আমরা ক্যালকুলেশন করি। সাধারণত টি টেস্ট করা হয় মূলত অ্যানোমালি বা মিন ক্যালকুলেশন করার পর, যখন ডেটার মধ্যে যখন ফাইনাল রিপোর্ট যখন আমরা ডেটা নিয়ে কাজ করি তখন শুধুমাত্র দুইটা ভেরিয়েবলের মধ্যে ডিফারেন্স দেখার জন্য আমরা সাধারণত টি টেস্ট করে থাকি। তো যখন ডেটা বড় থাকে, যেমন ডেইলি ডেটার ক্ষেত্রে আমরা নর্মালি করি না, সাধারণত আমরা মান্থলি ডেটার ক্ষেত্রে করি না, আমরা শুধু ইয়ারলি ডেটার ক্ষেত্রে আমরা চেঞ্জ করে দেখি। বা এমন হতে পারে মান্থলি দেখতে পারি যে একটা 12 মাসের ডেটা। হ্যাঁ, তো আমাদের মাঝে মাঝে আমরা যখন মানে অ্যানোমালি ক্যালকুলেশন করি বা ডিপার্চার ক্যালকুলেশন করি, বিশেষ করে আমাদের হচ্ছে মানে 30 বছরের ডেটা আছে, ধরেন আমাদের ক্লাইমেট ডেটা আছে 30 বছরের। এখন 30 বছরের আমার মানে মান্থলি ডেটা আছে, তাই তো? তো আমাদের 12 × 30, তা আমি 12 × 30 দিলে যে ডেটাটা থাকবে এটাকে যদি আমি অ্যানোমালি ক্লাইমেটোলজি ক্যালকুলেশন করি, তাহলে আমি 30 বছরের ডেটাকে আমি 12 মাসে কনভার্ট করব, এটাকে আমি বলতে পারি ক্লাইমেটোলজি। তো ক্লাইমেটোলজি ক্যালকুলেশন করলে আমি যখন ক্লাইমেট চেঞ্জ দেখবো তখন 30 বছরের ডেটা 12 মাসে কনভার্ট হয়ে যাবে। তখন আমি দেখতে পারবো যে এই 30 বছরে যে ডেটা আমার কাছে আছে সেটা 12 মাসে কোন কোন টেম্পারেচার, কোন কোন মাসের টেম্পারেচার বৃদ্ধি পাইছে। আমি দেখতে পারি যে আমরা জুন জুলাই আগস্ট বিশেষ করে আমরা দেখি যে সামার মানে সিজন, যেটাকে আমরা মনসুন টেম্পারেচার বলি, মনসুনে আমাদের টেম্পারেচার সবসময় বেশি থাকে। তাহলে আমরা 30 বছরের ডেটা থেকে আমরা 12 মাসের ডেটা ক্যালকুলেশন করলাম, করে আমরা আসলে দেখলাম যে মানে আমাদের জানুয়ারি থেকে আমাদের ডিসেম্বর পর্যন্ত যেহেতু আমাদের 12 মাসের 12টা ডেটা আছে, এই 12টা ডেটার মধ্যে আমরা টি টেস্ট করতে পারি। তো দেখতে পারি যে জানুয়ারি থেকে আমাদের ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এই এই কয় মাসের মধ্যে জানুয়ারি থেকে এই ডেটার মধ্যে পার্থক্য কতটুকু, সেক্ষেত্রে আমরা টি টেস্ট করতে পারি। তা আমাদের আগে প্রথমে অবজেক্টিভটা জানতে হবে যে আমি কেন টি টেস্ট করব এবং আমার ডেটাটা কীরকম হবে, তখন আমি আসলে টি টেস্ট করতে পারবো। তো এটা আমাদের আইডেন্টিটি ক্যালকুলেশন করতে হবে। আচ্ছা, তো ওয়ান টেইল টেস্টের ক্ষেত্রে কি, ওয়ান টেইল টেস্ট হচ্ছে আমরা হচ্ছে একটা গ্রুপের মধ্যে আমাদের একটা গ্রুপের মধ্যে আমরা দেখতে পারি যে গ্রেটার দেন অর লেস দেন, আমরা যে কোনো একটা দেখবো, দুইটা দেখবো না, তাই তো?
তাহলে আমি দেখতে পারি যে আমার এসএসটি টেম্পারেচার, এসএসটি হচ্ছে সি সারফেস টেম্পারেচার। যারা ক্লাইমেট নিয়ে মানে পড়াশোনা করেন তারা জানতে পারেন যে সি সারফেস টেম্পারেচার মানে ওশানের মধ্যে, মূলত সমুদ্রের মধ্যে এক ধরনের টেম্পারেচার আমরা দেখতে পারি, এটাকে বলি আমরা সি সারফেস টেম্পারেচার। আর আরেক ধরনের টেম্পারেচার আমরা দেখি, সেটা হচ্ছে আহ, শুধুমাত্র সারফেস টেম্পারেচার। সারফেস টেম্পারেচার মানে আমাদের ল্যান্ডের মধ্যে যে টেম্পারেচার থাকে। আমরা যখন ইরা ডেটা বা অন্যান্য যে ডেটাগুলো ডাউনলোড করব, বিশেষ করে নেট সিডিএফ ডেটা বা অন্যান্য ডেটাগুলোর মধ্যে দেখি আমরা হচ্ছে আহ, মানে হচ্ছে নোয়া থেকে বা অন্যান্য ক্ষেত্রে আমরা যখন ভেরিয়েবল দেখি তখন দেওয়া থাকছে 2 মিটার টেম্পারেচার। তো 2 মিটার টেম্পারেচার কিন্তু আমাদের মানে সারফেস ডেটা, একদম সারফেস থেকে আমাদের ল্যান্ড থেকে সর্বোচ্চ 2 মিটার উপরের যে টেম্পারেচার থাকবে এটাকে আমরা বলি 2 মিটার টেম্পারেচার। তো এটা কিন্তু সারফেস ডেটা, বাট এসএসটি ডেটাটা মূলত এটা মূলত ওশানের ডেটা, মানে আমাদের সমুদ্রের যে টেম্পারেচার এটাকে ক্যালকুলেশন করে, তাই তো? এখন এই যে এসএসটি টেম্পারেচার, এসএসটির মধ্যে আমি বিফোর মানে আমি দেখলাম যে আমাদের মানে 2020 সালের আগে হচ্ছে ডেটা, এই ডেটাটার একটা অ্যারে তৈরি করছি আমি এখানে। আর হচ্ছে এসএসটি টেম্পারেচার আফটার মানে 2020 সালের পরের টেম্পারেচার। এখন আমি এটা ক্যালকুলেশন করব, যেহেতু আমি বলতেছি যে টেস্ট ইফ ওয়ান গ্রুপ ইজ গ্রেটার অথবা লেস দ্যান অ্যানাদার। এই একটা গ্রুপ থেকে আর একটা গ্রুপের টেম্পারেচার কোনটা বেশি কোনটা কম। আমি বেশি বা কম একবারে দেখবো না, শুধু একটা দেখবো যে বেশি না কম। তো আমি যদি সেটা ক্যালকুলেশন করি, সেই ক্ষেত্রে আমি পাইথনের স্টার্স নামে যে লাইব্রেরি আছে, এই লাইব্রেরিটা আমি কল করব। স্টার্স স্ট্যাটিস্টিক্সের একটা লাইব্রেরি আছে, সাইপাই আমরা বলি। সাইপাই হচ্ছে একটা হচ্ছে মানে সাইপাই মানে সাইপাই হচ্ছে একটা স্ট্যাটিস্টিক্স লাইব্রেরি। আর নাইব আর হচ্ছে নামপাই হচ্ছে ক্যালকুলেটর লাইব্রেরি। আমরা এটা আগেই আমাদের আগে ক্লাসে বলেছি। তো সেই ক্ষেত্রে আমি কি করব, টি টেস্ট করব এবং আমি দেখব যে পি ভ্যালু, মানে আমার কিন্তু যখন টি টেস্ট করব তখন কিন্তু আমাকে দেখতে হবে একই সাথে এটা সিগনিফিক্যান্ট কিনা। যদি সিগনিফিক্যান্ট না হয় তাহলে কিন্তু আমি এই টেস্টের রেজাল্ট ভালো আসবে না, তখন আমি এটাকে বলতে পারবো না যে আসলে সিগনিফিক্যান্টলি এটা বাড়তেছে কিনা। তাহলে আমার সিগনিফিক্যান্ট বাড়ার জন্য আমরা 95% কনফিডেন্স লেভেল ধরবো, যে ক্ষেত্রে হচ্ছে 0.05। এবং আরেকটা ক্ষেত্রে আমি যে বললাম একটু আগে, এই যে অল্টারনেটিভ, অল্টারনেটিভ এখন আমি ক্যালকুলেশন করব হয় গ্রেটার দেন না হয় লেস দেন। তাহলে আমাকে যে কোনো একটা ক্যালকুলেশন করতে হবে। তাহলে আমি এই যে অল্টারনেটিভ হাইপোথিসিস আমি আসলেই বলে দিলাম, হাইপোথিসিস করলাম করে আমি বললাম যে না, দুইটার মধ্যে সিগনিফিক্যান্ট ডিফারেন্স আছে। আছে কিরকম, এটা বেশি না কম। বেশি যদি থাকে তাহলে আমি গ্রেটার দেন দেখবো। তাহলে আমি যখন রান দেব কোডটা, তাহলে দেখতে পাচ্ছেন যে টি স্ট্যাটিস্টিক্স এর মান হচ্ছে 11। তার মানে এটার মধ্যে ডিফারেন্স আছে। এখন পি ভ্যালুর মান 0.05, এটা হাইলি সিগনিফিক্যান্ট। তাহলে আমার রেজাল্ট দিচ্ছে কি, আমার যদি পি ভ্যালুর মান লেস দ্যান 0.05 এর কম হয় তাহলে রেজাল্ট দেবে স্ট্যাটিস্টিক্স কেলি এটা সি সারফেস টেম্পারেচার অ্যানোমালি আর সিগনিফিক্যান্ট গ্রেটার দেন 2000। আর যদি কোনো সিগনিফিক্যান্ট না থাকে, নো সিগনিফিক্যান্ট ইনক্রিজিং অ্যাবাউট দিস, বাট কিন্তু আমাদের আমরা যে আমরা এখানে হচ্ছে যে কন্ডিশন ব্যবহার করছি, কন্ডিশনের ক্ষেত্রে প্রথমটাই আমাদের সিগনিফিক্যান্টলি ম্যাচ করছে, কারণ পি ভ্যালু 0.05 সিগনিফিক্যান্টলি ম্যাচ করছে। এই জন্য আমাদের রেজাল্ট দিচ্ছে যে এসএসটি অ্যানোমালিস আর সিগনিফিক্যান্টলি হায়ার দ্যান 2000 আফটার। মানে তার মানে কি, আগের টেম্পারেচার এসএসটি টেম্পারেচার থেকে 2020 সালে এসএসটি টেম্পারেচারটা কি বাড়ছে না কমছে? কেউ কি বলতে পারবেন? আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো? জি ভাইয়া। কারো কোনো কোশ্চেন আছে এখানে? কেউ মানে বোঝেন না এখানে? কারো কোনো কোশ্চেন যে ওয়ান টেল টেস্টটা কি জিনিস? জি ভাই, যে কোনো একটা আমরা এটাতে বের করতে পারবো, হয় যে গ্রেটার অথবা লেস। হয় হয় আমাদের গ্রেটার না হয় লেজার। ওকে, আমি যদি এখানে লেসার দেই তাহলে কি হবে? ও, অল্টারনেটিভ টেস্টের ক্ষেত্রে শুধু আমি গ্রেটার ক্যালকুলেশন করতে পারবো। আচ্ছা, তাহলে আমাদের ওয়ান টেল টেস্টের ক্ষেত্রে গেল। এখন হচ্ছে টু টেল টেস্ট। এখন টু টেল টেস্টের ক্ষেত্রে কি, আমাদের টু টেল টেস্টের ক্ষেত্রে আমি দুইটা গ্রুপের মধ্যে
আমরা দেখবো যে রেইনফল, বিফোর, রেইনফল, আফটার, তাই তো। এখন দ্য টেস্ট ইফ দ্য টু গ্রুপ আর ডিফারেন্ট এনি ডাইরেকশন, আমাদের যদি ডাইরেকশন ডিফারেন্ট থাকে, এই যে একটু আগে আমি বললাম, এই যে এই যে আমাদের যদি নাল হাইপোথিসিসটা লেস দ্যান জিরো মানে ইকুয়াল হয়, আমাদের দ্য ইফেক্ট ইজ লেস দ্যান অর ইকুয়াল জিরো, সেক্ষেত্রে অল্টারনেটিভ হাইপোথিসিসটা কি হবে, দ্য গ্রেটার ইফেক্ট দেন জিরো। তো এই ক্ষেত্রে আমরা এটা বলতে পারি যে এটা ওয়ান টেইল টেস্ট, তাই তো। এখন টু টেইল টেস্টের ক্ষেত্রে কি হবে, আমাদের টু টেইল টেস্টের ক্ষেত্রে কি হবে, দ্য ইফেক্ট ইকুয়াল টু জিরো, অথবা আমাদের অল্টারনেটিভ হাইপোথিসিস ইফেক্টটা ইজ 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 নট ইকুয়াল জিরো। তাহলে আমাদের প্লাসও হতে পারে, মাইনাস হতে পারে। আর আমাদের এগুলো কিন্তু ক্রিটিক্যাল ভ্যালু, আমরা ক্রিটিক্যাল ভ্যালু দিয়েও আমরা টি টেস্ট ক্যালকুলেশন করতে পারি। তো একদম বেসিক সুন্দর করে আমি বাংলায় বলে দিছি, তখন আপনাদের আশা করি বোঝার সমস্যা হবে না। এই যে একটু আগে আমি বললাম, এই যে টু টেল টেস্টের ক্ষেত্রে যে দুই বেশি পরীক্ষা করব আমরা, হ্যাঁ, তো সেক্ষেত্রে কম হতে পারে, বেশি হতে পারে, তাহলে আমরা দুইটা দেখব। তাহলে আমি যদি সেম ডেটার ক্ষেত্রে আমি যদি রান দেই, তাহলে আমাদের আউটপুট কত আসলো, আউটপুট আসলে পি ভ্যালু, আমাদের এটা সিগনিফিক্যান্ট। আসলেই যখন স্ট্যাটিস্টিক্যালি যখন জিরো হবে, তখন আসলে আমাদের অন্য অন্য টেস্ট করার প্রয়োজন নাই, কারণ এটা নাল হাইপোথিসিস অ্যাকসেপ্ট করছে। বাট যেহেতু টি টেক্সটের মান জিরো থেকে বেশি, তার মানে কি দুইটার মধ্যে ডিফারেন্স আছে। তাহলে ডিফারেন্স আসলে আমি ইকুয়াল টু দিলাম যে সিগনিফিক্যান্ট চেঞ্জ ইন দ্য রেইনফল, এই রেইনফলটা চেঞ্জ করছে, সিগনিফিক্যান্টলি চেঞ্জ হচ্ছে আফটার থেকে বিফোর। এটা প্লাস হতে পারে, মাইনাস হতে পারে, তাহলে দুই দিকে যাবে, দুই পেশি। এটা কিন্তু ক্লিয়ার করে বলে নেই, এটা এক পেশি বলে নেই, বাট এটা দুই পেশি। আচ্ছা, এখন একটা আসে যে আমাদের ওয়ান স্যাম্পল টি টেস্ট কি, কম্পেয়ার দ্য মিন দ্য সিঙ্গেল গ্রুপ অফ দ্য নোড। আমরা যদি একটা নির্দিষ্ট গ্রুপের মধ্যে দেখি, এই যে একটু আগে আমরা বললাম যে আমাদের হচ্ছে টেম্পারেচার অ্যানোমলি আমি এখানে ক্যালকুলেশন করলাম, আমাদের পপুলেশন মিন দেওয়া আছে, যে হাইপোথিসিস অনুযায়ী বলতেছি যে পপুলেশন মিন আমাদের জিরো। এখন সেই ক্ষেত্রে আমাদের ওয়ান স্যাম্পল টি টেস্ট কি হবে, কার কোনো আইডিয়া আছে? ওয়ান স্যাম্পল টি টেস্ট কি হবে এখানে? এটা নির্দিষ্ট গ্রুপের মধ্যে আমি ওয়ান স্যাম্পল টি টেস্টটা করব একটা নির্দিষ্ট গ্রুপের মধ্যে। তো নির্দিষ্ট গ্রুপ কি, এখানে আমি একটা ভেরিয়েবল ক্রিয়েট করছি, যেখানে হচ্ছে টেম্পারেচার অ্যানোমালি জিনিসটা কি, কার কোনো আইডিয়া আছে? না ভাইয়া। আমার প্রথম ক্লাসে না, আমার স্ট্যাটিস্টিক্স ক্লাসের প্রথম ক্লাসে বলেছিলাম, যেখানে হাইপোথিসিস নিয়ে কথা বলছি, ডিপারচার বা অ্যানোমালি নিয়ে কথা বলছিলাম, কারো কোনো আইডিয়া আছে? ডিপারচার জিনিসটা কি, এটা কি মিন থেকে বিয়োগ দেব না যোগ দেব? আমরা অ্যানোমালি কখন ক্যালকুলেশন করি, কার কোনো আইডিয়া আছে? এখানে কারো কোনো আইডিয়া আছে যে আমরা ডিপারচার বা অ্যানোমালি কেন ক্যালকুলেশন করি? ডাটাগুলো কি বিচ্ছিন্ন ভাবে থাকলে? না, ডাটাগুলো বিস্ফোরণ ভাবে না। আমরা আসলে ডিপারচার বা অ্যানোমালি ক্যালকুলেশন করি, ধরেন আমার কাছে 12 মাসের ডেটা আছে, তাই তো। আচ্ছা, তো 12 মাসের ডেটা আছে, তো জানুয়ারি মাসের টেম্পারেচার সাধারণত অনেক কম থাকে। ধরেন আমার জানুয়ারি মাসের আমার একটা মিন টেম্পারেচার আছে মানে 15 ডিগ্রি, তাই তো, 15 বা 10। বাট আমি যখন মার্চ, যে কি বলে, আমার জুন জুলাই মাসে দেখতেছি যে টেম্পারেচার আমার হচ্ছে 35 বা 40। সেই ক্ষেত্রে আমি যখন ডিফারেন্স দেখব, তখন কি আমি দেখতে পারবো যে আসলে একটা 15 আর একটা হচ্ছে 30 মানে 35, সেক্ষেত্রে হিউজ একটা ডিস্টেন্স না, হিউজ একটা গ্যাপ না? তো সেই ক্ষেত্রে আমি আসলে যদি ডিফারেন্স দেখতে চাই, সেই ডিফারেন্স দেখাটা কি আমার জন্য মানে স্ট্যাটিস্টিক্যালি ভ্যালিড হবে কিনা? কারণ আমার টেম্পারেচারের ডিস্টেন্সটা অনেক হাই। তো সেই ক্ষেত্রে আমি কি করতে পারি, সেই ক্ষেত্রে আমার সম্পূর্ণ ডেটাকে আমি 0 এবং 1 এর মধ্যে নিয়ে আসতে পারি, কনভার্ট করতে পারি। এই জন্য আমার প্রথম কাজ হবে এই 12 মাসের ডেটাকে মিন ক্যালকুলেশন করা। এই মিন থেকে, এই যে মিন ক্যালকুলেশন করলাম, এই মিন থেকে
প্রত্যেক মাসে ডেটাকে যদি আমি বিয়োগ দেই তাহলে আমি এক একটা করে ডিপারচার বা অ্যানোমালি পাবো। এটা 0 থেকে 1 এর মধ্যেই হবে। তখন আমি আসলে ডিফারেন্সটা দেখতে পারবো যে আসলেই এই সম্পূর্ণ যে ডেটা, এই ডেটা কতটা ইনক্রিজ করছে। কারণ আমাদের ভেরিয়েন্সটা খুব কম হবে। ভেরিয়েন্সটা যখন কম হবে তখন ডেটাকে আমি আইডেন্টিক্যালি ডেটাকে আমি দেখতে পারবো যে আসলে চেঞ্জটা কি, চেঞ্জটা খুব চোখে পড়বে। বাট আমি যখন 15 আর 30 এর মধ্যে দেখবো তখন একটা হিউজ চেঞ্জ, তখন কিন্তু আমি স্ট্যাটিস্টিক্যালি দেখতে পারবো না যে আসলে টেম্পারেচার বাড়লো না কমলো। কারণ আমাদের জানুয়ারি মাসের টেম্পারেচার সবসময় 15 থেকে 18-র মধ্যে থাকবে। বাট আমি যদি অক্টোবর মাসের বা সেপ্টেম্বর মাসের টেম্পারেচার বা জুলাই মাসের টেম্পারেচার সবসময় আমার 45 থাকবে, তো 45 আর 30 এই দুটোর মধ্যে তো কোনো ডিফারেন্স আসলো না। তো ডিফারেন্স আসার জন্য আমাদের ডেটাকে নর্মালাইজ করে নিতে হবে। এই নর্মালাইজ করার জন্য আমাদের অ্যানোমালি বা ডিপারচার আমরা ব্যবহার করি। কারো কোনো আইডিয়া আছে? কারো কোনো প্রশ্ন আছে মানে এই বিষয়ে যে অ্যানোমালি জিনিসটা কি? কার কোনো প্রশ্ন আছে? আচ্ছা, যদি কারো প্রশ্ন না থাকে তাহলে আমি কি করব, কম্পেয়ার দ্য মিন। আমি আমার একটা ডেটা, একটা স্যাম্পলের মধ্যে আমি যদি মিনগুলোকে কম্পেয়ার করি, এইটার সাথে এইটার চেঞ্জ কীরকম আসলো, এইটার সাথে এইটার চেঞ্জ কীরকম আসলো, তাহলে সিঙ্গেল গ্রুপের মধ্যে আমি যদি মিন দুটার যদি ডিফারেন্স দেখি, অ্যানোমালি ডিফারেন্স দেখি, তাহলে আমি ওয়ান স্যাম্পল টি টেস্ট করব নিজেদের মধ্যে। তাহলে আমি বললাম যে হাইপোথিসিস মিন হচ্ছে আমাদের পপুলেশন মিন হচ্ছে 0। আচ্ছা, এখন সেই ক্ষেত্রে আমি দেখতেছি যে ওয়ান স্যাম্পল টি টেস্ট যখন আমি ক্যালকুলেশন করব, তো টেম্পারেচার অ্যানোমালি কত হবে আমাদের, টেম্পারেচার অ্যানোমালি এবং পপুলেশন মিন আমি একটা হাইপোথিসিস করে দিই, হাইপোথিসিস মিন হচ্ছে 0। এখন আমার স্ট্যাটিস্টিক্যালি এই মানটা আসবে, টি টেস্টের মান আসবে ওয়ান স্যাম্পল টি টেস্ট যখন এটা স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট হবে। যদি আমাদের পি ভ্যালুর মান 0.05 এর থেকে কম হয় তাহলে সিগনিফিক্যান্ট ওয়ান স্যাম্পল, প্রত্যেকটার থেকে ডিফারেন্স, তাই তো আমাদের ইনক্রিজিংলি বাড়তেছে। আর যদি আমাদের স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট না হয় তাহলে আমাদের অল্টারনেটিভ হাইপোথিসিস করার প্রয়োজন নাই, আমাদের নাল হাইপোথিসিস অ্যাকসেপ্টেড, তাই তো। আমি যেটা বলছি এখন আমি এখন এখানে লজিক দিয়ে দিছি যে রেজাল্ট আসবে যদি স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট হয়, তাহলে সিগনিফিক্যান্ট রেজাল্টটা কি, রেজাল্ট হচ্ছে রিজেক্ট করবে, কি রিজেক্ট করবে, নাল হাইপোথিসিস রিজেক্ট করবে। কারণ একটা ভ্যালু থেকে আরেকটা ভ্যালু ডিফারেন্স আছে, পার্থক্য আছে। যখনই পার্থক্য থাকবে তখন তো সেটা নাল হাইপোথিসিস হবে না, তখন তো সেটা নাল হাইপোথিসিস রিজেক্ট হবে। এখন আমি বলবো যে টেম্পারেচার অ্যানোমালি আর সিগনিফিক্যান্টলি ডিফারেন্স ফ্রম 0, আমাদের পপুলেশন ভ্যালু থেকে এটা ডিফারেন্স যদি কেবলমাত্র আমাদের পি ভ্যালুর মান লেস দ্যান 0.05 হয় এবং স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট হয়, টি টেস্টের মান 0 না হয়, তাই তো। তাহলে আমি যদি এটা রান দেই, ইয়েস, তার মানে কি আমরা দেখতেছি যে টি টেস্টের মান 52, তার মানে কি এটা স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট হবে। তার মানে কি এই প্রত্যেকটা টেম্পারেচার অ্যানোমালিতে আলাদা আলাদা ডিফারেন্স মান দিছে, তাহলে আমাদের স্ট্যাটিস্টিক্যালি এটা নাল হাইপোথিসিসটা রিজেক্ট এবং অল্টারনেটিভ হাইপোথিসিস অ্যাকসেপ্ট। বাট আমাদের ওয়ান স্যাম্পল টি টেস্টের মাধ্যমে আমরা দেখতেছি যে টেম্পারেচার অ্যানোমালিস আর সিগনিফিক্যান্টলি ডিফারেন্স ফ্রম আমাদের পপুলেশন মিন থেকে, আমাদের 0 থেকে আমাদের এটা যে আমরা যে হাইপোথিসিস করলাম, হাইপোথিসিস মিন করলাম, এটা থেকে ডিফারেন্স। আচ্ছা, এখন ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্ট সম্বন্ধে কারো কোনো আইডিয়া আছে? আমরা তো এখানে একটা স্যাম্পলের মধ্যে করলাম, একটা স্যাম্পল নিজেদের মধ্যে, এটার থেকে এইটা, এইটার থেকে এইটা, এটা থেকে এটা। এখন আমি যদি ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টেস্ট দেখি তাহলে কম্পেয়ার করতে হবে যে ডিফারেন্ট মানে আমাদের ডিফারেন্ট ইন্ডিভিজুয়াল যে গ্রুপ, আমি বলতেছি যে নর্দার্ন হেমিস্ফিয়ার এবং সাউদার্ন হেমিস্ফিয়ার। নর্দার্ন হেমিস্ফিয়ার এবং সাউদার্ন হেমিস্ফিয়ার সম্বন্ধে কারো কোনো আইডিয়া আছে? কেউ কি শেয়ার করবেন যে নর্দার্ন হেমিস্ফিয়ার কি আর সাউদার্ন হেমিস্ফিয়ার কি? আমাদের প্রথম কাজ হচ্ছে কোনো একটা অ্যানালাইসিস করার আগে আমাদের ডেটা সম্বন্ধে জানতে হবে। আমি মানে বারবার বলি যে ডেটা আমার কি বলতেছে সেটা কিন্তু আমাকে জানতে হবে আগে, না হলে কিন্তু আমি যে টেস্টগুলো কেন করতেছি তখন কিন্তু আমার মাথায় ঢুকবে না।
তো এখানে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করার আগে আমাদের ডেটা সম্বন্ধে জানতে হবে। তো আমি একটা ভেরিয়েবল ক্রিয়েট করছি নর্দার্ন হেমিস্ফিয়ার টেম্পারেচার এবং সাউদার্ন হেমিস্ফিয়ার টেম্পারেচার। তো আমার হাইপোথিসিস প্রথম কাজ হচ্ছে আমাকে আগে বলতে হবে যে নর্দার্ন হেমিস্ফিয়ার এবং সাউদার্ন হেমিস্ফিয়ার দুইটা রিজনের টেম্পারেচার কি সবসময় সমান থাকে না কম থাকে, কোন এরিয়ার টেম্পারেচার সবসময় বেশি থাকে, তার কোন আইডিয়া আছে? আচ্ছা, নর্দার্ন হেমিস্ফিয়ার বা সাউদার্ন হেমিস্ফিয়ার জিনিসটা কি, কার কোন আইডিয়া আছে? আচ্ছা, আমরা কোন আমরা মানে বাংলাদেশ কোন হেমিস্ফিয়ারে অবস্থিত, নর্দার্ন হেমিস্ফিয়ার না সাউদার্ন হেমিস্ফিয়ারে? আমার আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো? জি ভাইয়া। আচ্ছা, আমার আমার কথা যদি শোনা যায় তাহলে আমি এই পিকচারটা ওপেন করি। হ্যাঁ, আচ্ছা, এইখানে এই পিকচারটা দেখতে পাচ্ছেন তাই তো? হ্যাঁ। আচ্ছা, এটা যদি ইকুয়েটর হয়, আমরা যদি একটু গ্লোবাল ম্যাপ দেখি তাহলে এই পাশটা কি আর এই পাশটা কি, কোনটা নর্থ কোনটা সাউথ? ভাইয়া উপরেরটা নর্থ। উপরেরটা নর্থ আর নিচেরটা সাউথ, তাই তো? হ্যাঁ। এখানে এখানে দেয়াই আছে উপরেরটা নর্থ নিচেরটা সাউথ। এটা ওয়েস্টার্ন, এটা ইস্ট, এটা পশ্চিম, এটা হচ্ছে পূর্ব, তাই তো? এখন আমি বলতেছি যে নর্দার্ন হেমিস্ফিয়ার হচ্ছে এই যে +90, 0 থেকে +90 হচ্ছে নর্দার্ন হেমিস্ফিয়ার। আচ্ছা, আর 0 থেকে -90 এটা হচ্ছে সাউদার্ন হেমিস্ফিয়ার। এখন মানে যারা ক্লাইমেট সায়েন্স বা পরিবেশ বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেন তাদের জানা উচিত যে কোন এরিয়ার টেম্পারেচার সবসময় বেশি থাকে, এই নর্দার্ন হেমিস্ফিয়ার টেম্পারেচার না সাউদার্ন হেমিস্ফিয়ার টেম্পারেচার সবসময় বেশি থাকে। আচ্ছা, যদি না জানেন আমি ব্যাখ্যা করি। সাধারণত ল্যান্ডে সারফেস টেম্পারেচারের কথা বলতেছি, সি সারফেস না, কিন্তু সারফেস টেম্পারেচার যেটাকে আমি বলতেছি যে 2 মিটার টেম্পারেচার। তো সারফেস টেম্পারেচার হচ্ছে নর্দার্ন হেমিস্ফিয়ারে বেশি থাকে। কেন থাকে? আমাদের ল্যান্ড, যেটাকে আমি বলতে পারি যে মাটি, হ্যাঁ, এই ল্যান্ড কিন্তু বেশি টেম্পারেচার কি করে, অ্যাবজর্ব করে। তো কম্পেয়ার করলে দেখা যায় যে নর্দার্ন হেমিস্ফিয়ারে টেম্পারেচার সবসময় বেশি থাকে, কারণ এখানে ল্যান্ডের পরিমাণ অনেক বেশি। দেখেন, এটা যদি ইকুয়েটর হয় তাহলে ইকুয়েটর এই জাস্ট অস্ট্রেলিয়া এবং সাউদার্ন, কি বলে, সাউথ আমেরিকার কিছু পার্ট, আফ্রিকার কিছু পার্ট, সাউথ আফ্রিকার কিছু পার্ট, এটা শুধু হচ্ছে এইটুকু অঞ্চল শুধুমাত্র হচ্ছে, মানে এই অঞ্চলটুকু শুধু সাউদার্ন হেমিস্ফিয়ারের মধ্যে। আর বাকি পৃথিবীর 3 ভাগের মধ্যে 2 ভাগই হচ্ছে কি, নর্দার্ন হেমিস্ফিয়ারের মধ্যে। তো এই রিজনের মধ্যে মানুষ বেশি থাকে, এই রিজনের মধ্যে CO2 ইমিশন বেশি হয়, কার্বন ডাইঅক্সাইড ইমিশন বেশি হয়, কলকারখানা বেশি, হ্যাঁ, এখানে হচ্ছে সূর্যের তাপ বেশি থাকে, হ্যাঁ। তো এই জন্য এই জায়গাটা বেশি গরম কম্পেয়ার টু এইটা, তাই তো? এখন আমি সেই জন্য আসলে দুইটা ভেরিয়েবল ক্রিয়েট করছি এখানে, নর্দার্ন হেমিস্ফিয়ার টেম্পারেচার আর সাউদার্ন হেমিস্ফিয়ার টেম্পারেচার। এখন আমি ক্যালকুলেশন করব যে কম্পেয়ার মিন, এই যে নর্দার্ন হেমিস্ফিয়ারের মিন আর সাউদার্ন হেমিস্ফিয়ার টেম্পারেচারের মিন করব। এটা ইন্ডিপেন্ডেন্ট গ্রুপের, দুইটা আলাদা আলাদা ইন্ডিপেন্ডেন্ট গ্রুপের করে আমি মিন চেঞ্জ দেখব কখন, যখন রিজেক্ট করবে নাল হাইপোথিসিস। তার মানে কি, এই যে আমার নর্দার্ন হেমিস্ফিয়ার এবং সাউদার্ন হেমিস্ফিয়ার যদি দুইটা সমান হয়, মানে দুইটা টেম্পারেচার যদি সমান হয়, সেক্ষেত্রে তো আমার অল্টারনেটিভ হাইপোথিসিস করার কোনো প্রয়োজন নাই। যদি প্রয়োজন হবে কখন, যখন আমার ইন্ডিপেন্ডেন্ট টেস্ট, যখন দেখব যে আমি যে হাইপোথিসিসটা করলাম, যে আমি প্রথমেই বললাম যে হচ্ছে দুইটা এরিয়ার টেম্পারেচার হচ্ছে সমান, বাট যখন এটা সমান হবে না, মিন চেঞ্জ হবে, তখনই আমাকে দেখতে হবে যে কি রকম চেঞ্জ, সিগনিফিক্যান্টলি চেঞ্জ হচ্ছে কিনা, ডিফারেন্স কি রকম, ডিফারেন্সটা কি সিগনিফিক্যান্ট কিনা। সিগনিফিক্যান্ট যখনই বলবো তখনই আমাকে বলতে হবে যে পি ভ্যালু কি 0.05 থেকে কম কিনা। তা যদি না হয়, যদি আমার এই সিগনিফিক্যান্ট না হয়, এই যে পি ভ্যালু আমার সিগনিফিক্যান্ট না হয়, তার মানে কি, আমাদের রেজাল্ট কি হবে, নাল হাইপোথিসিস অ্যাকসেপ্ট হবে। কিন্তু আসলে কি তাই? তাহলে আমি এই জিনিসটা রান দিয়ে দেখি।
রান দিয়ে দেখলাম না, এটা আমাদের পি ভ্যালুর মান হচ্ছে 0.05 স্ট্যাটিস্টিক্যাল, এবং টি টেস্টের মান ডিফারেন্স দুইটা আলাদা আলাদা গ্রুপের মধ্যে। তাহলে দেখাচ্ছে যে রিজেক্ট নাল হাইপোথিসিস, নাল হাইপোথিসিসটা রিজেক্ট হয়ে গেল। তাহলে সিগনিফিক্যান্ট ডিফারেন্স বিটুইন হেমিস্ফিয়ার, এই হেমিস্ফিয়ারের মধ্যে ডিফারেন্স আছে ইন্ডিপেন্ডেন্টের মধ্যে। এখন পিয়ার্ড স্যাম্পল টি টেস্ট কি? পিয়ার্ড স্যাম্পল টি টেস্ট হচ্ছে আমরা কম্পেয়ার করব যে আমাদের আফটার এবং বিফোর। আফটার কি? যে প্রিসিপিটেশন আফটার এবং প্রিসিপিটেশন বিফোর। ওই যে আমি টু টেইল টেস্ট করলাম না, টু টেইল টেস্টের মতো। বাট এইখানে টু টেইল টেস্টের করার আগে আমাকে পিয়ার স্যাম্পল টি টেস্ট করতে হয়। কেন হচ্ছে যে ইভেন্ট সেম গ্রুপ, দুইটা গ্রুপের মধ্যে, বাট টি টেস্ট ছিল আলাদা আলাদা গ্রুপের মধ্যে। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমাদের ডেটা একই হবে, একইভাবে আমরা এই টি টেস্ট করবো। কেন? কারণ অল্টারনেটিভ হাইপোথিসিস যদি অ্যাকসেপ্ট হয় সেই ক্ষেত্রে হবে, আর যদি না হয় তাহলে নাল হাইপোথিসিস অ্যাকসেপ্টেড হবে। তাহলে আমি যদি রান দিই তাহলে দেখতে পাচ্ছি যে টি টেস্ট স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট 0.05 এর থেকে কম, তাহলে রিজেক্ট নাল হাইপোথিসিস, এবং সিগনিফিক্যান্ট চেঞ্জ ইন দ্য প্রিসিপিটেশন আফটার এল লা লিনো। এখন এল লিনো ইফেক্ট আর আর লা নিনো ইফেক্ট, এই জিনিসটা কি? কারো কোনো আইডিয়া আছে? আমি দেখতেছি যে প্রিসিপিটেশন এখানে হচ্ছে টেম্পারেচার। এখন আফটার এল লিনো ইভেন্ট, এল লিনো সম্বন্ধে কারো কোনো আইডিয়া আছে? এল লিনো জিনিসটা সম্বন্ধে কারো কোনো আছে? এনসো সম্বন্ধে কারো কোনো আইডিয়া আছে? মানে ক্লাইমেট ভেরিয়েবিলিটি সম্বন্ধে আইডিয়া আছে এনসো? এল লিনো সাউদার্ন অসিলেশন। জি না ভাইয়া। আচ্ছা, তো এটা এটা এক ধরনের অসিলেশন। এটা হচ্ছে এই যে আমি যদি এখানে যাই তাহলে আমি একটু আগে বললাম যে সি সারফেস টেম্পারেচার। এখন প্যাসিফিক ওশান কোনটা? এটা হচ্ছে প্যাসিফিক ওশান। এই প্যাসিফিক ওশানে আমাদের ইকুয়েডর বরাবর আহ, আমাদের টেম্পারেচার সবসময় হাই থাকে। হ্যাঁ, আর এই রিজনটা এটাকে আমরা বলতে পারি হচ্ছে আমাদের লা লিনা ইফেক্ট আর হচ্ছে এল নিনো ইফেক্ট। এই এল নিনো ইফেক্ট এবং লা লিনা ইফেক্ট আমাদের অন্যান্য দেশের বৃষ্টিপাতের সাথে ভেরিয়েবিলিটি চেঞ্জ করে। এখন লা লিনা ইফেক্ট আর এল হচ্ছে লা লিনা আর এল নিনো আর হচ্ছে নিউট্রাল ফেজ। তো এল নিনো ইফেক্টের ক্ষেত্রে আমাদের যখন এল নিনোর সময় হচ্ছে এই অস্ট্রেলিয়ান রিজনটা হচ্ছে অনেক বেশি শুষ্ক থাকে। হ্যাঁ, শুষ্ক মানে হচ্ছে মানে ড্রাউডের পরিমাণ বেশি থাকে। আর হচ্ছে এই নর্দার্ন হেমিস্ফিয়ারের, এই যে নর্দার্ন হেমিস্ফিয়ারের ক্ষেত্রে আমাদের হচ্ছে সাউথ আমেরিকান যে রিজন এবং নর্থ আমেরিকান রিজন, এই রিজনটার মধ্যে অনেক বেশি বৃষ্টি হয়। এখন আর হচ্ছে লা লিনা ইফেক্টের সময় এই রিজনটা এখানে কুলিং হয় এবং এই রিজনটা সব থেকে বৃষ্টি হয় এবং এই রিজনটা হচ্ছে আমাদের ড্রাউট হয়। এটা হচ্ছে ক্লাইমেট ভেরিয়েবিলিটি। যারা ক্লাইমেট নিয়ে পড়াশোনা করবেন আগামীতে তারা হয়তো এই বিষয়ে জানতে পারবেন। জাস্ট আমি একটা কিউরিয়াসিটির জায়গা থেকে দুইটা কোড তৈরি করছি যে আমার আফটার আফটার লা নিনা, আফটার আর বিফোর। তাহলে দেখাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি যে সিগনিফিক্যান্ট চেঞ্জ আফটার পর, আফটার আফটার প্রিসিপিটেশন মানে লা লিনা ইভেন্টের পর প্রিসিপিটেশনের পরিমাণটা সিগনিফিক্যান্টলি চেঞ্জ হয়ে গেছে তো একটা ভেরিয়েবলের জন্য। তো এটাই হচ্ছে আমাদের আজকের ক্লাস পিয়ার স্যাম্পল টি টেস্ট। এবং আমি এই যে স্যাম্পল টি টেস্ট এগুলো হচ্ছে মানে গ্রুপ আকারে দেখানোর চেষ্টা করছি। এগুলো আসলে আমি আগেই বলছি, যারা ক্লাস মনোযোগ দিয়ে শুনছে তাদের আশা করি টি টেস্ট নিয়ে সমস্যা হওয়ার কথা না। এরপরে যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে কোশ্চেন করতে পারেন। কারো কোনো কোশ্চেন আছে হ্যান্ড রেজ করে কোশ্চেন করতে পারেন, বা কারো কোনো মতামত এই জিনিসটা বোঝেন নাই। কারণ স্ট্যাটিস্টিক্যাল জিনিসগুলো হচ্ছে অনেক বেশি প্র্যাকটিক্যাল হইতে হবে। প্র্যাকটিক্যাল না হলে স্ট্যাটিস্টিক্যাল জিনিসগুলো আপনি মাথায় ঢুকবে না। এবং আমি জানি হয়তো অনেকেই স্ট্যাটিস্টিক্স এর বিষয়ে একটা ভয় আছে। বিশেষ করে কেন? বাংলাদেশে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসের বিষয়ে আমরা এই বিশ্ববিদ্যালয়গুলোতে বা অন্যান্য জায়গায় যেগুলো শিখি সেগুলো আসলে প্র্যাকটিক্যাল কোনো কিছু না। সেগুলো হচ্ছে বই মুখস্থ করায়। তো বই মুখস্থ করে যখন আমি অ্যানালাইসিস করতে যাব তখন আসলে আমি অনেক বড় বড় প্রবলেমে পড়বো। তো সেক্ষেত্রে স্ট্যাটিস্টিক্যাল জানার আগে আমাদের প্র্যাকটিক্যাল জানাটা খুব বেশি জরুরি। আমাদের ডেটা সম্বন্ধে জানতে হবে। তো এতটুকুই আজকের ক্লাস। কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা ক্লাস শেষ করব। 2 মিনিট সময়, কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারেন। বা আজকের ক্লাসটা বুঝছেন কিনা বা বুঝতে পারছেন কিনা আপনারা?
পরবর্তীতে ভিডিওটা থাকবে, পরবর্তীতে ভিডিও এবং কোড দেখে আপনার প্র্যাকটিস করবেন আবার। আমার আমার কথা কি শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। ভাই আর কয়টা ক্লাস হইতে পারে মানে স্ট্যাটিস্টিক্স এর উপরে? স্ট্যাটিস্টিক্স আজকে টি টেস্ট হলো, কালকে হচ্ছে এর পরে, কালকে না পরশুদিন অ্যানোভা নিয়ে কথা বলবো, এবং অ্যানোভার পরে আর আর হচ্ছে কিছু স্ট্যাটিস্টিকের পিয়ারসন কোরিলেশন, কিছু কোরিলেশন নিয়ে কথা বলবো। আর তিনটা ক্লাস বা দুইটা ক্লাসের মধ্যে শেষ করার চেষ্টা করবো আর। যদি স্ট্যাটিস্টিক্স জিনিসটা অনেক বড়, তো আমি আসলে খুব বিস্তারিত করে ক্লাস নেওয়ার চেষ্টা করছি, যে যেন পরবর্তীতে কারো কোনো সমস্যা না হয় আর। তো আরো দুইটা বা তিনটা ক্লাস লাগতে পারে, আই ডোন্ট নো।